নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে রিলায়েন্সের মুভমেন্ট নিয়ে আলোচনা করব। কালকে রিলায়েন্সের মার্কেট অ্যানালাইসিস করব, আর আজকে কি হলো তার ব্যাপারে কিছু আলোকপাত করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্স এখানে একটা সাপোর্ট রিজিয়ন তৈরি করেছে, বেশ ভালো রকম সাপোর্ট রিজিয়ন তৈরি করেছে। এই সাপোর্ট রিজিয়নের এখানেই ওপেন হয়েছে, একটু নিচের দিকে নেমেছে। আর আজকে যে মার্কেট নিচের দিকে নামবে এটা আমি বলেছিলাম, 9:37 বলেছিলাম রিলায়েন্স পড়ার সিগন্যাল দেখছে এখন। দেখে নাও তোমরা। ওয়েডনেসডে 31 জুলাই 2024 at 9:37, এটা ফেসবুক বলছে। এখানে পরিষ্কার বলেছিলাম রিলায়েন্স পড়ার সিগন্যাল দিচ্ছে এখন। কেন বলেছিলাম? তার জন্য আর একটা কথা, রিলায়েন্স ইজ বুল টুডে, বুল ছিল। কটায় এটা মেসেজটা? 9:09। বাট ফিউ প্রবলেমস আর দেয়ার। রেট কাট ডিসিশনস অ্যাহেড, সেবি রুলস এগেনস্ট রিটেলার্স মে ইম্প্যাক্ট মার্কেট, এইগুলো সব বলেছিলাম। এবার রেট কাট ডিসিশন অ্যাহেড এই জায়গাটা একটু এক্সপ্লেন করে দিই তোমাদেরকে। ব্যাংক অফ জাপানের অ্যানাউন্স করার কথা ছিল, সেই ব্যাংক অফ জাপান অ্যানাউন্সও করে দিয়েছে। ব্যাংক অফ জাপান রেজেস শর্ট টার্ম পলিসি রেট টু 0.25% ফ্রম 0 to 0.1%। তার মানে ব্যাংক অফ জাপান রেটটা বাড়ালো, ইন্টারেস্ট রেট বাড়ালো। এবার একটা সিম্পল হিসেব বলি, ইন্টারেস্ট রেট যদি বাড়ায় কি হবে? ইন্টারেস্ট রেট বাড়ালে কি হবে, যারা বিজনেস ওনার বা বড় বড় কোম্পানি, তাদের হাতে টাকা কম থাকবে। তার কারণ হচ্ছে তাদের প্রফিট মার্জিনের একটা পার্ট ইন্টারেস্ট দিতে চলে যাবে, তাদের প্রফিট কমে যাবে। এবার যখন তাদের প্রফিট কমে যাবে, নর্মাল ইনভেস্টাররা দেখবে কোম্পানির প্রফিট কম, তাই স্টকের ভ্যালু পড়ার একটা কথা। এবং এই সমস্ত হওয়া সত্ত্বেও আমরা যদি নিফটির দিকে তাকাই, নিফটি দেখবো আজকে উল্টে পড়েনি, উল্টে বেড়েছে, প্লাসে আছে। বেটা গেল ব্যাংক অফ জাপানের কথা। এবার আসি ব্যাংক অফ ইংল্যান্ডের কথা। ব্যাংক অফ ইংল্যান্ডেরও ক্ষেত্রেও কিন্তু ডিসিশন এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। ইউএস এর ফেড কাটের কথা বলি, ফেডারেশনের যে রেট কাট, সেই রেট কাটের একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়, তার উপর নির্ভর করছে। মার্কেট ওই জন্য এখন দোলাচলে রয়েছে। মার্কেট ডিসিশন নিতে পারছে না কি করবে আর কি করবে না। সেই জন্য মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্ট চলছে। মার্কেট যখন এরকম সাইডওয়েজ মুভমেন্ট চলে, তখন বুঝতে হবে কিছু না কিছু জায়গায় কিছু না কিছু ঘটনা চলছে, যার ফলে মার্কেট ঠিকমতো ডিসিশন নিতে পারছে না। আবার গদির উপর বিষ ফোঁড়া হচ্ছে এই কথাটা। সেবির কিছু রুল, সেবির 7খানা রুল মার্কেটে আসতে চলেছে, যে রুলগুলো মার্কেটে এলে রিটেলারদের পক্ষে খুবই প্রবলেম হবে। এনিওয়ে, দেখা যাবে, সেটা পরিস্থিতি বলবে কি হবে না হবে। আমি চলে আসি মার্কেটের অ্যানালাইসিসে। ডেইলি ক্যান্ডেল থেকে আমরা যদি এটা 1 আওয়ার ক্যান্ডেলে চলে যাই, তাহলে একটা পরিষ্কার প্রাইস প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। সেই প্রাইস প্যাটার্নে দেখা যাচ্ছে যে একটা ডাব্লু তৈরি হয়েছে এখান থেকে। ডাব্লুটার নেকলাইন তৈরি হয়েছে এই জায়গাটায়, সে নেমেছে আর উঠেছে, কিন্তু অনেকটা আবার ফেরত এসেছে। এই পরিস্থিতির যদি মার্কেট তৈরি করে, আমাদের প্রাইস প্যাটার্নের লজিক বলে এই কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই প্রাইস প্যাটার্নে একটা জিনিস তোমরা নোটিশ করো, এইখানে যদি ট্রেন্ড লাইন তোমরা ড্র করে দেখবে, ট্রেন্ড লাইন কিন্তু সাপোর্ট দিচ্ছে ওপরের দিকে। অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রং ডাব্লু। ডাব্লু কিরকম হয়? ডাব্লু হয় এরকম দেখতে, নিচে নামে, ওপরে ওঠে, আবার ওই লেভেলে আসে, আবার ওই লেভেলে যায়। এবং এই পুরো কাণ্ড কার্যে একটা জিনিস বলি, এই জায়গাটাকে বলে নেকলাইন, এই রেখাটাকে বলে নেকলাইন। তো নেকলাইনে একবার এর ফেরত আসার একটা প্রবণতা থাকে। ফেরত যদি সে আসে, ওখান থেকে মার্কেটকে রিটেস্ট করে আবার সে ওপর দিকে যাওয়ার একটা চান্স দেখায়। তো এই হচ্ছে নর্মাল ডাব্লু প্যাটার্ন। তো তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লু প্যাটার্ন পুরোপুরি নিজের রূপ বজায় রেখেছে, এবং সেই জন্য আমরা এক্সপেক্ট করছি মার্কেট ওপরের দিকে যাবে। এই ডাব্লু প্যাটার্নের ক্ষেত্রে ডাব্লু প্যাটার্ন একটু স্ট্রং হয়ে যায় কি করলে বলতো? যখন ডাব্লু প্যাটার্নের এই এন্ডটা একটু ওপর দিকে থাকে এবং ডাব্লু তৈরি হয়, তখন এটা একটু স্ট্রং হয়ে যায়। এবার কেন স্ট্রং হয় দেখো। প্রথম কথা বলি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তৈরি হয় কখন? যখন সেলাররা উপর থেকে পুশ করতে করতে মার্কেটকে ফেলে, আর বায়াররা এখান থেকে মার্কেটকে তুলেছে। কিন্তু এখানে কি হয়েছে? এখানে সেলাররা আবার ফেলেছে, কিন্তু ততটা ফেলতে পারেনি যতটা আগের বার ফেলেছিল। তার কারণ এখানে বায়াররা একটু ভালোই রকম স্ট্রং আছে, সেই জন্য মার্কেট এতটা অবধি এসে আবার এখান থেকে উঠে গেছে। তার ফলে বলা যেতে পারে এটা একটা জোরালো ডাব্লু, এবং সেই জোরালো ডাব্লু এখানেও আমরা দেখতে পাচ্ছি। তার জন্য সেই সমস্ত ধারণার বশবর্তী হয়ে আমরা বলতে পারছি মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
এখানে নোটিশ করার একটা বিষয় হচ্ছে পুরো ক্যান্ডেলটা কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল, সেই কারণে এই চার্টটা কিন্তু খুব একটা দুর্বল চার্ট নয়, এটা ভালোই রকম স্ট্রং একটা চার্ট। তো যাই হোক, এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। ডাব্লিউ প্যাটার্ন সিম্পল, এবং এই ডাব্লিউ প্যাটার্নের উপর ভিত্তি করেই আমরা বলতে পারি মার্কেট ওপরের দিকে যাচ্ছে। শুধু ডাব্লিউ প্যাটার্ন না, আমাকে ইন্ডিকেটরও বলেছে মার্কেট ওপরের দিকে যাচ্ছে। আমি অপশন মার্কেট দেখছি, সেখানেও আমার মনে হচ্ছে মার্কেট ওপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। তাছাড়া মার্কেট নিচে যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কেন বলতো? তার কারণ মার্কেট এই জায়গায় অনেকটা টাইম কাটিয়েছে। দেখো কতটা টাইম কাটিয়েছে। আচ্ছা, 1 ঘন্টার চার্ট বটে, আমি চলো এটাকে ডেইলি ক্যান্ডেলে বানাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা টাইম মার্কেট এই জায়গাটা কাটিয়েছে। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জায়গায় একটা স্ট্রং বেস তৈরি করে ফেলেছে। মার্কেট খুব বিপদ না ঘটলে এর থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই দুর্বল। এই সমস্ত লজিকের উপর ভিত্তি করে মার্কেট যে নিচে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। এবার স্টক মার্কেটের কথা, মার্কেট নিচে যেতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে না সে যাবে। যাই হোক, আজকে ওয়ার্ল্ড মার্কেট কি দেখাচ্ছে? আজকে ওয়ার্ল্ড মার্কেট সবই দেখাচ্ছে গ্রিন, এবং ইউএস মার্কেটও গ্রিন দেখাচ্ছে। আশায় আছে ফেডারেশন রেট কাট করবে। এই রেট কাট মানেটা কি? দেখো, যদি ফেডারেশনের রেটটা কমায়, রেটটা কমানো মানে কি? রেটটা কমানো মানে হচ্ছে পাবলিকের হাতে টাকা চলে আসবে, কোম্পানির হাতে টাকা চলে আসবে। কোম্পানির যদি প্রফিট বাড়ে তাহলে স্টক মার্কেট কি বাড়বে? ওপরে বাড়বে তো। সেই জন্য স্টক মার্কেট ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে রেট যদি ডিক্রিজ হয় তাহলে স্টক মার্কেটের ওপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই আশাতেই বুক বেঁধে কিন্তু দেখা যাচ্ছে পুরো ইউএস মার্কেট চাঙ্গা হয়ে ওপরের দিকে উঠছে। এটা ইউরোপের মার্কেট, যদিও ইউএস মার্কেটও ওপরের দিকে উঠছে। দেখো, এটা পুরো ইউএস মার্কেট ওপরের দিকে উঠছে। এবং এখানে আরেকটা নেগেটিভ কথা বলে রাখি, বাই চান্স যদি দেখা যায় যদি ফেডারেশন রেটটা কাট করলো না, ফেডারেশন রেটটা একই রেখে দিল, সেক্ষেত্রেও কিন্তু মার্কেট এটাকে নেগেটিভ দিতে পারে, সেক্ষেত্রেও মার্কেট নিচের দিকে পড়তে পারে। আর এটা বুঝতেই পারছো সারা পৃথিবী জড়িত আছে একসাথে, সেই জন্য ইউএস মার্কেট যদি পড়ে ইন্ডিয়ান মার্কেটও কোনোভাবে ছাড় পাবে না। এই সমস্ত দোলাচলের জন্যই কিন্তু রিলায়েন্স এখান থেকে উঠতে খুব একটা সাহস পাচ্ছে না। আবার একটা ইন্টারেস্টিং কথা বলি, গিফট নিফটি আজকে দেখো কতটা ক্রস করে গেছে, 25,000 পেরিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ নিফটি কোথায় আছে, নিফটি 24,951। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যদি মার্কেট 24,951 থেকে 25,011 এই দিকে ধাওয়া করে, তাহলে মার্কেট কোন দিকে উঠতে পারে বলে তোমার মনে হচ্ছে বলতো? এই যে 25,100 কাছাকাছি যদি মার্কেট যাওয়ার চেষ্টা করে, যেটা গিফট নিফটি হয়ে আছে, তাহলে মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্স আছে। অর্থাৎ রিলায়েন্সও ঊর্ধ্বমুখী হওয়ার চান্স আছে, ফেডারেশনের রেট কাট হওয়ার চান্স আছে, ফলে পুরোই বাল্লে বাল্লে মার্কেট ওপরে যাওয়ার একটা প্রবল চান্স আছে। ফলে কালকে নিফটি গ্যাপ আপ হওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি তো দেখছি। আর তাছাড়া নিফটির কালকে এক্সপায়ারি, কালকে বৃহস্পতিবার, সেই কারণে নিফটির ক্ষেত্রে একটা বড় মুভ এক্সপেক্ট করা যেতেই পারে। এনিওয়ে, এই হচ্ছে আমার নিফটির ব্যাপারে আলোচনা, রিলায়েন্সের ব্যাপারেও আলোচনা করছি। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই যে আমি রিলায়েন্সের ফিউচার নিয়ে রেখেছিলাম। এবার রিলায়েন্সের ফিউচার আমি প্রায় 2,970-এ নিয়েছিলাম। 2,970 থেকে মার্কেটে কিরকম বাড়লো দেখো, 2,970 একটা দাগ দিই, মোটামুটি এরকম জায়গায়। তো মার্কেট আজকে এরকম জায়গাটায় রয়েছে। তো এরকম জায়গাটায় থাকা মানে আমার এখনই পর্যন্ত প্রফিট, যদিও আজকে প্রফিট অনেকটা কমেছে, 3,000 কততে রয়েছে মার্কেট, 22, 2,970, মোটামুটি এত পয়েন্ট মতো আমার আপে রয়েছে। অর্থাৎ আমার 13,000 মতো প্রফিট চলছে। কালকে 14,000 মতো প্রফিট চলছিল, আজকে 13,000 মতো প্রফিট চলছে। ফলে প্রফিট একটু নিচের দিকে নেমেছে, কারণ রিলায়েন্স একটু নিচের দিকে নেমেছে তাই। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা দেখি যে রিসেন্টলি রিলায়েন্সের ওপরে যাওয়ার একটা সম্ভাবনা আমি বারবার বলে আসছি, এটা ডেইলি ক্যান্ডেল খুলে আছি, এই জায়গাটা রেজিস্ট্যান্স কাজ করছে, আমি চুপচাপ বসে আছি এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার জন্য। কালারটা একটু রেড করে দিই, দেখতে বাজে লাগছে। এই রেড জোনটাকে ভাঙার প্ল্যান করছি। যদি রেড জোনটাকে একবার ভেঙে যায় তাহলে বুঝতে পারছো 3,100 ছাড়াতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার যদি 3,100 ছাড়িয়ে যায় তাহলে কিন্তু এখানে প্রফিটটাও বেশ ভালো বেড়ে যাবে। তুমি দেখো না, এখান থেকে যদি মার্কেটটা এখানে চলে যায়, আমার 2,970-এ নেওয়া আছে, 2,970 থেকে 3,120 মানে কত পয়েন্ট হচ্ছে প্রায়,
এদিকে 30, ওদিকে 100, মানে 130। এবার 130 আর লট সাইজ হচ্ছে 250, ফলে প্রায় 32,000 টাকার মধ্যে চলে আসবে কয়েকটা দিনের মধ্যেই। বাজেট ডেতে এটা নিয়েছিলাম। এনিওয়ে, এখান থেকে একটা প্রফিটের জায়গা আমরা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমার এটা নেওয়ার পেছনে আরো অনেক কারণ ছিল, শুধুমাত্র এটা রিলায়েন্স বেড়ে যাবে এই আশাতে নিয়েছি ঠিক তা নয়। সেই সমস্ত স্ট্র্যাটেজি আমি শেখাচ্ছি বর্তমানে। তো তোমাদের জন্য একটা খুব ভালো খবর আছে, সেটা দিয়ে দিই ভিডিওটা শেষ করার আগে। আমার এই কোর্সটার দিকে তাকাও। এটা হচ্ছে অপশন মার্কেটের একটা কোর্স। কোর্সের নামটা মনে রাখবে, ওম। ফুল অপশন মার্কেট আমি এখানে শেখাবো। টার্গেটটা বলে দিই, ডেইলি 5% অফ ইউর ক্যাপিটাল। এটা আমি এখন বলবো না, এটা কোর্সের মধ্যেই ইলাবোরেট করবো। ডেইলি 5% তোমরা টার্গেট নিয়ে চলতে পারো। এবং বোনাস, 5খানা বোনাস আছে, বোনাসটা দেখে নাও। ইয়ারলি 60% ক্যাপিটাল গ্রোথ স্ট্র্যাটেজি, যেটা আমি তোমাকে এইমাত্র বললাম যে আমার এরকম প্রফিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটাকে আরো ফুল ফর্মে আমি নিয়ে যাব এবং সেটাকে আমি দেখাবো তোমাদের। এটা হচ্ছে বোনাস 1 টিপস। বোনাস 2, বেসিক্স অফ স্টক মার্কেট। যারা বিগিনার, যারা বুঝতে পারে না যে স্টক মার্কেট কিভাবে কাজ করে, বৃত্তান্ত কি, ডিটেলস কি, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, সেই কারণে তারা স্টক মার্কেটে ঢোকার ব্যাপারে প্রচন্ড ভয় পায়, তাদের জন্য একটা খুশখবরি। বেসিক অফ স্টক মার্কেট শিখে তারা অনায়াসে এই মার্কেটে কেরিয়ার তৈরি করার চিন্তা করতে পারে। বোনাস নাম্বার 3, বেসিক্স অফ কমোডিটি মার্কেট। কমোডিটি মার্কেট এমন একটা আনট্যাপড মার্কেট নর্মালি ইয়ং জেনারেশনের ক্ষেত্রে, যে মার্কেটটা যদি সে না জানে তাহলে কত বড় যে লস করবে সে কিন্তু জানে না। তার কারণ পুরো ইভিনিং আওয়ারটা কমোডিটি মার্কেট ওপেন থাকে এবং কমোডিটি মার্কেটেরই ওপেনিং আওয়ারটাই কিন্তু তাদের প্রফিটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট হচ্ছে কারেন্সি মার্কেট আর কিছু, এটা ইন্টারন্যাশনাল মার্কেট। ফরেক্স মার্কেট নিয়ে আমি একটা বেসিক আইডিয়া দেব এবং ফরেক্স মার্কেট নিয়ে অনেকেই জানতে চায়, তো সেই সমস্ত আইডিয়াগুলো বোনাস 4-এ আমার ক্লিয়ার হবে। বোনাস 5-এ বেসিক অফ ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেট এমন একটা মার্কেট যে মার্কেট কোনো দিন বন্ধ হয় না। যদি তোমরা ঠিকমতো কাজ করতে জানো তাহলে ক্রিপ্টো মার্কেটে যে কি পরিমাণ ইনকাম করা যায়, ডলারে ইনকাম করা যায়। যাই হোক, এটা গেল অপশন মার্কেটের কোর্স। সেকেন্ড কোর্স বলি। সেকেন্ড কোর্স হচ্ছে টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলটা কি? টেকনিক্যাল স্কিল মানে হচ্ছে প্রাইস প্যাটার্ন বোঝা, ইন্ডিকেটর বোঝা, সমস্ত বুঝে মার্কেটের ডাইরেকশন কোনটা হবে সেটা কিন্তু বুঝে নেওয়া। তোমার টার্গেট কি? ইমপ্রুভ ইউর ট্রেডিং ডিসিশন বাই 80%। দেখো, অনেক ক্ষেত্রে মার্কেটে তোমরা যখন আছো, তোমাদের বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হচ্ছে। সেক্ষেত্রে তোমরা হয়তো অনেক কিছু জিনিসপত্র মিস আউট করছো। তোমরা সেই সমস্ত জিনিসপত্র না জেনেই ইনভেস্ট করছো। তোমাদের কষ্টের টাকা কিন্তু সেখানে বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমার মনে হয় টেকনিক্যাল স্কিল না জেনে তোমাদের মাঠে নেওয়া উচিত নয়। আর বোনাস যে 5টা বলেছিলাম, এখানেও সেই বোনাস 5টাই রয়েছে। ডিউরেশন এখানে 12 ঘন্টা বা তার থেকে একটুখানি বেশি। এটা হলো আমার সেকেন্ড কোর্স। 3 নম্বর কোর্স হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি? দেখো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তার জন্য দরকার যে লং টার্মে টাকাটাকে মাল্টিপল করতে চায় এবং সেখানে তুমি বেস্ট স্টক কিভাবে চুজ করবে এবং তোমার স্টককে কি করে তুমি টপে নিয়ে যাবে তার জন্য কিছু স্ট্র্যাটেজি, এই যে বোনাস 1-এ দেখতে পাচ্ছ। স্টক মার্কেটের বেসিক যা যা আমরা বোনাস দেখেছি আগে, সেই সমস্তগুলো এখানে থাকবে। অর্থাৎ এই 3খানা কোর্স রাইট নাও অ্যাভেলেবেল। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে ইমিডিয়েটলি আমাকে জানাও এবং জানিয়ে এই 3টে কোর্সে এনরোল করো আর নিজেদের স্টক মার্কেটের জার্নি ইমিডিয়েটলি শুরু করো। বর্তমান বাজারে স্টক মার্কেট না জানলে তোমরা একটা স্কিলকে হারাচ্ছ, যে স্কিলটা মানিকে কিভাবে ডাবল করতে পারে। বিশেষ করে আমি যখন এই বোনাস 1টা তোমাদের দেবো, তুমি কল্পনা পর্যন্ত করতে পারবে না যে কি পরিমাণ সুযোগ তোমরা হারাচ্ছ মার্কেট থেকে। এমনিতে তোমার তো রোজগার থাকবেই, কিন্তু এই মার্কেটটা এমন একটা মার্কেট যে মার্কেট সম্বন্ধে না জানলে চোখের সামনে অনবরত চলছে, কিন্তু সেই মার্কেটটা তোমরা জানছো না। ফলে এটা কিন্তু তোমাদের একটা ক্ষেত্রে মানে অভিশাপ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে প্রত্যেকেরই স্টক মার্কেট সম্বন্ধে ওয়াকিবহাল থাকা উচিত। এই মার্কেটটাকে কেরিয়ার পর্যন্ত ভালো করে তৈরি করা যায়। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি ফেসবুকে টিপস দিতে থাকি। আমি ফেসবুকে আমার নিজের স্ট্র্যাটেজি ফেলতে থাকি এবং যে স্ট্র্যাটেজি থেকে আমি বলতে পারি এটা এডুকেশনাল ভিডিও। আমি এখানে কোনো টিপস দিই না, কারণ আমি সেবি রেজিস্টার্ড কেউ নই। আমি জাস্ট নিজের নলেজের উপর ভিত্তি করে আমি ট্রেড নিই, সেই নলেজ আমি এখানে এক্সপ্লোর করি
এবং আজকে 9:37 যে কথাটা আমি বলেছিলাম, এই যে দেখো 9:37 আমি যে বলেছিলাম যে রিলায়েন্স আজকে নিচের দিকে যাবে, আজ রিলায়েন্স নিচের দিকে গেছে কি একবার দেখে নাও চোখ বুলিয়ে। রিলায়েন্স খুলি আমরা, রিলায়েন্স খুলেছি আমরা, একটুখানি 5 মিনিটের ক্যান্ডেলে যাই এবং 5 মিনিটের ক্যান্ডেলে গিয়ে আজকে দেখে নাও 9:37 কোথায় ছিল। দেখো 9:30, 9:35 এই জায়গাটায় ছিল মার্কেটটা, অর্থাৎ এই জায়গাটায় মার্কেট ছিল এবং এখানে বলেছি আমি, এই টাইমে বলেছি, টাইমটা বড় ইম্পর্টেন্ট, এই জায়গাটায় বলেছি আমি একটা ভার্টিক্যাল লাইন এখানে ড্র করে দিচ্ছি, এই জায়গায় বলেছি আমি মার্কেট আজকে নিচের দিকে থাকবে, নিচের দিকে পড়ছে। তাহলে মার্কেট নিচের দিকে গেছে কি, তাহলে বুঝতে পারছো কত পাওয়ারফুল জিনিস এটা। আর এই যে মার্কেট নিচের দিকে গেছে, এই এতটা নিচের দিকে গেছে, এই এতটা নিচের দিকে যাওয়া মানে কত টাকা রোজগার তুমি কল্পনা করতে পারছো। আমি 3013 থেকে 3003 মাত্রই 10 পয়েন্টের জন্য কত টাকা রোজগার করা যেতে পারে জানো। যাই হোক, এগুলো তোমরা আস্তে আস্তে মার্কেটে ঢুকলে বুঝতে পারবে। এখানে একটা ইনর্মাস স্কিল লুকিয়ে আছে তোমাদের আশায়, এটুকু বলতে পারি। তো ভালো থেকো, ভালোভাবে ট্রেড নিও, শেখার পেছনে সময় দিও, না হলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। আসি তাহলে, গুড নাইট, ভালো থেকো।